হ্যাঁ, এখন শুরু করো। আমাদের সায়েন্স ক্লাব লাইভের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 2 গুণগত রসায়নের থার্ড ক্লাস। সেকেন্ড ক্লাস পর্যন্ত আমরা বিজ্ঞানী নিলস বোর এবং বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল শেষ করেছিলাম এবং সেখানে দেখেছিলাম বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরমাণুর উপর ভিত্তি করে তার পরমাণু মতবাদটি দিয়েছিলেন এবং বিজ্ঞানী নিলস বোর তার পরমাণু মডেলে 3টা নীতির কথা বলেছিলেন। তো তার যে পরমাণু 3টা নীতি ছিল, ওই 3টা নীতি থেকে তার পরমাণুর সর্বশেষ যে নীতিটা ছিল শক্তি শোষণ বা বিকিরণ, সেই শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত নীতিটার উপর ভিত্তি করে আমরা জানি পরমাণু বর্ণালীকে ব্যাখ্যা করা যায়। তো আমরা পরমাণু বর্ণালীকে ব্যাখ্যা করেছিলাম হচ্ছে এইভাবে যে ইলেকট্রন সমূহ যখন উচ্চতম শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, তো একটা ইলেকট্রন যখন এখানে পরমাণু বর্ণালীকে ব্যাখ্যা করার জন্য হাইড্রোজেন পরমাণুকে দেখানো হয়। সো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রন তার প্রথম শক্তি স্তরে অবস্থান করে। সো আমি যদি হাইড্রোজেন পরমাণুর এই একমাত্র ইলেকট্রনটাকে যথেষ্ট শক্তি দেই, তাহলে ইলেকট্রনটাও নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যায় এবং শক্তির উৎস যখন আমি সরিয়ে নেই, তখন আবার তা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে। এবং এই যে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফেরত আসছে, সো ওই উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফেরত আসার সময়ই আমাদের বিকিরণ সৃষ্টি হয়। সো এই বিকিরণের জন্য আমরা একটা সূত্র ডেভেলপ করেছিলাম। তো সূত্রটা ডেভেলপ করার সময় আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম। সো তোমরা সবাই জানো একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয় এবং এর ইকুয়েশন হচ্ছে -2 π² mz² e⁻n² সো এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি। সো ই এল দ্বারা যদি লোয়ার অরবিট ইলেকট্রনের শক্তিকে প্রকাশ করা হয় এবং ই এইচ দ্বারা যদি একটা হায়ার অরবিটের ইলেকট্রনের শক্তিকে প্রকাশ করা হয়, তাহলে ইএল কে লেখা যায় -2 π²mz² এবং উচ্চতর শক্তি স্তরের শক্তিকে প্রকাশ করা হয় -2 π²mz² সো এই দুইটা শক্তি স্তরের যে ডিফারেন্স, সেই ডিফারেন্স দ্বারা আমরা এই যে সূত্রটা ডেভেলপ করেছিলাম। তো ওখান থেকে আমরা এই বর্ণালীর এই সূত্রটা ডেভেলপ করেছিলাম। আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত পড়েছিলাম। তো আমাদের বর্ণালীর মেইন যে সূত্রটা ছিল, সেই সূত্রটা হচ্ছে 1/λ = RH × z² × 1/L NL² - 1/NH²। সেটা হচ্ছে আমাদের বর্ণালীর প্রধান সূত্র। এবার এই বর্ণালীর প্রধান সূত্রের মধ্যে ল্যামডা হচ্ছে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে যখন নিম্নতর শক্তি স্তরে ফেরত আসে, তখন দুই শক্তি স্তরে শক্তি ডিফারেন্সের কারণে যে আলোর বর্ণালীটা আমরা পাই, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য। তো তোমরা সবাই জানো আলোর কণাধর্ম এবং তরঙ্গধর্ম দুইটাই রয়েছে। তো আলোর যেহেতু তরঙ্গধর্ম রয়েছে, তো আলো যেহেতু একটা তরঙ্গ, তো সেই কারণে আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। তো এই ল্যামডা হচ্ছে আমার সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। NL হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে, NL হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে এবং NH হচ্ছে যে শক্তি স্তর হতে ইলেকট্রনটা ফিরে আসে। তো এখানে কিন্তু দুইটাই NL এবং NH এর মধ্যে একটা ডিফারেন্স আছে। একটা ডিফারেন্স হচ্ছে NL হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে আর NH হচ্ছে যে শক্তি স্তর হতে ফিরে আসে। এবার এই লিথিয়াম 2+ পরমাণুর ক্ষেত্রে খেয়াল করো, এটা আমাদের একটা লিথিয়াম 2+ পরমাণু। এই লিথিয়াম 2+ পরমাণুতে 3টা শক্তি স্তর দেখানো হয়েছে। সো লিথিয়াম 2+ পরমাণুতে লিথিয়ামে মাত্র 3টে ইলেকট্রন রয়েছে। বাট এখন এটা যেহেতু লিথিয়াম 2+, তাই লিথিয়াম 2+ এর কারণে এখানে ইলেকট্রন সংখ্যা মাত্র একটি। সো চিন্তা করো, লিথিয়াম 2+ এর একটা মাত্র ইলেকট্রনটা এই তৃতীয় শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসছে। সো লিথিয়াম 2+ এর ক্ষেত্রে একমাত্র ইলেকট্রনটা এই তৃতীয় শক্তি স্তর থেকে, অর্থাৎ n = 3, এই তৃতীয় শক্তি স্তর থেকে n = 1 অর্থাৎ প্রথম শক্তি স্তরে ফিরে আসে। সো এটা যেহেতু তৃতীয় শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তাই এটা হচ্ছে আমাদের NH। এটা হচ্ছে আমাদের NH, অর্থাৎ যে শক্তি স্তর হতে ইলেকট্রনটা ফিরে আসবে। আর যে শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে, সো এখানে প্রথম শক্তি স্তরে যেহেতু ইলেকট্রনটা ফিরে আসে, সো সেই কারণে এই প্রথম শক্তি স্তরটা হচ্ছে আমাদের NL। RH, এখানে আমাদের সূত্রে যে RH টা ব্যবহার করা হয়, এই RH টা হচ্ছে একটা রিডবার্গ কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। সো এটা একটা রিডবার্গ কনস্ট্যান্ট, এই রিডবার্গ কনস্ট্যান্টের মান হচ্ছে 1096 70 সেন্টিমিটার ইনভার্স 1। সো আমরা ম্যাথ করার সময় এই RH এর মান
109671 সেন্টিমিটার ইনভার্সন অলওয়েজ ব্যবহার করব। এবং পরবর্তীতে আমাদের সেই সূত্রে যে জেডটা রয়েছে, এই জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। এখানে আমরা লিথিয়াম পরমাণুর উদাহরণ দিয়েছি এটা ব্যাখ্যা করার জন্য। সো আমি যদি লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে বর্ণালী হিসাব করতে চাই, তাহলে আমরা জেড ইকুয়ালস টু, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তো তাহলে আমরা জেড ইকুয়ালস টু 3 বসাবো। সো আমাদের বর্ণালীর মেইন যে সূত্র, এই মেইন সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। সো মেইন সূত্রটা হচ্ছে 1/λ ইকুয়ালস টু r(h) ইনটু z স্কয়ার ইনটু 1/nl স্কয়ার মাইনাস 1/nh স্কয়ার। সো এখানে ল্যামডা হচ্ছে আমাদের বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য, আর এইচটা আর আরেকবার এইচ একটা হ্যাঁ, আর এইচ হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। তো আমরা যেমন বিভিন্ন সূত্রে ধ্রুবকের জন্য একটা ফিক্সড একটা ভ্যালু থাকে, আমরা ম্যাথ করার সময় যেমন একটা ফিক্সড একটা ভ্যালু বসাই, সো এখানেও আর এইচ একটা নির্দিষ্ট ধ্রুবক যার নাম হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এই আর এইচটার মানে নাম হচ্ছে রিডবার্গ পারমাণবিক সংখ্যা, ধ্রুবক। লিথিয়াম হ্যাঁ বললে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এইভাবে বসাই দিব। হ্যাঁ হ্যাঁ, লিথিয়াম। সো আমি এখানে যেহেতু লিথিয়াম পরমাণুর কথা বলতেছি, তো আমি যদি লিথিয়াম পরমাণুর কোনো বর্ণালী হিসাব করি, তাহলে জেড এর মান আমি বসাবো 3। সো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট যার মান তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, এন এল হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসে, এবং এন এইচ হচ্ছে যে শক্তি স্তর হতে ইলেকট্রনটা ফিরে আসে। সো দেখো, এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে হতে নিম্ন শক্তি স্তরে ফিরে আসা, সো এই যে ইলেকট্রনটা উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর কোনো শক্তি স্তরে আসার সময় বিকিরণ সৃষ্টি হয়। সো এই উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্নতর কোন শক্তি স্তরে ফেরত আসছে, এটার উপর ভিত্তি করে পরমাণুর যে বর্ণালীর সৃষ্টি হয়, সেই বর্ণালীকে 5টা সিরিজে ভাগ করা যায়। সো কথাটা আবারও বলছি, ইলেকট্রন যখন এই উচ্চতর শক্তি স্তর থেকে দেখো নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, এখানে দেখানো হয়েছে ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে ফিরে আসে। এখন কিন্তু এমনও সিচুয়েশন ক্রিয়েট করতে পারতাম, বা আমি বাহ্যিক কোনো আহ বাহ্যিক কোনো প্রভাবক চেঞ্জ করার মাধ্যমে আমি এমনও সিচুয়েশন ক্রিয়েট করতে পারতাম যাতে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে। সো ইলেকট্রনটা তুমি চাইলে যে কোনো শক্তি স্তর থেকে যে কোনো শক্তি স্তরে ফেরত নিয়ে আসতে পারো। সো আমি এখানে চাইলে যেমন তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফেরত নিয়ে আসছি কন্ডিশন অ্যাপ্লাই করে। সো তুমি সেকেন্ড অরবিটে আনার জন্য যে পরিমাণ যে কন্ডিশন লাগে, তুমি যদি ওই কন্ডিশন দাও বা ওই শর্ত এই ইলেকট্রনটার উপর আরোপ করতে পারো, তাহলে দেখবে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে। সো এই যে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফিরে আসে, এবং নিম্নতর শক্তি স্তরে ফিরে আসার সময় ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে আসতে পারে অথবা দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে। সো এই যে ইলেকট্রনটা আসলে উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে ফেরত আসা, সেই উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর কোন শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসবে তার উপর ভিত্তি করে পরমাণুর বর্ণালীকে 5টা সিরিজে ভাগ করা হয়। তো কথাটা খুবই সহজ। কথাটা হচ্ছে উচ্চতর শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্নতর কোন শক্তি স্তরে ফেরত আসবে। তো ইলেকট্রনটা কি এই উচ্চতর কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে, নাকি ইলেকট্রনটা উচ্চতর কোনো শক্তি স্তর থেকে এই দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে, না কোন শক্তি স্তরে ফেরত আসে, এই কোন শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসবে, সেই ফিরে আসার শক্তি স্তরের উপর ভিত্তি করে এই পরমাণু বর্ণালীকে 5টা সিরিজে ভাগ করা হয়। এবং আমাদের এই সিরিজ 5টার নাম হলো বর্ণালী সিরিজ, এবং এই সিরিজ 5টার নাম হলো লাইম্যান, বামার, পার্সেন, ব্রেকেট, ফ্রান্ট। সো এখানে 5 ধরনের সিরিজ রয়েছে। সো প্রথম সিরিজের নাম হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ, দ্বিতীয় সিরিজের নাম হচ্ছে আমাদের বামার সিরিজ, থার্ড সিরিজের নাম হচ্ছে আমাদের পার্সেন সিরিজ, চতুর্থ সিরিজের নাম হচ্ছে আমাদের ব্র্যাকেট সিরিজ, এবং আমাদের পঞ্চম এবং সর্বশেষ সিরিজের নাম হচ্ছে ফ্রান্স সিরিজ। তো বেশিরভাগ বইতে এই 5টা সিরিজের কথাই বলা আছে। তো আবার কিছু কিছু বইতে ফ্রান্ডের পর আরেকটা সিরিজ আছে, সেটা হচ্ছে হামফ্রে। ওই হামফ্রেটা সব বই নাই। তো কিছু কিছু বইয়ে একটা সিরিজ দেওয়া আছে, সেটা হচ্ছে হামফ্রে। তো এই হামফ্রেটা যেহেতু বেশিরভাগ বইয়ে দেওয়া নাই, তো সেই কারণে আমি হামফ্রে লিখি নাই। তো বিষয়টা আসলে জটিল কিছু না, হামফ্রে কি সেটা তোমরা নিজেই বুঝতে পারবা যদি আসলে এই 5টা জিনিস বুঝতে পারো। এই পাঁচটা এই 5টা সিরিজ, এই 5টা সিরিজের প্রথমটা হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ, দ্বিতীয় সিরিজটার নাম হচ্ছে বামার সিরিজ, তৃতীয়টা হচ্ছে পার্সিয়ান সিরিজ, তারপরটা হচ্ছে ব্র্যাকেট, এবং সবার শেষের সিরিজটার নাম হচ্ছে আমাদের ফ্রান্স সিরিজ। তো এই বর্ণালীতে এই সিরিজগুলা আসলে কিভাবে করা হয়েছে, তো সিরিজগুলা কিভাবে করা হয়েছে সেটা আগেই বলছি। সিরিজগুলা করা হয়েছে ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর কোন শক্তি স্তরে ফেরত আসে তার উপর ভিত্তি করে। তো ইলেকট্রনটা উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর কোন শক্তি স্তরে আসলে ফেরত আসে
তার উপর ভিত্তি করে এই সিরিজগুলো নামকরণ করা হয়। সো এই সিরিজগুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা নিচে যে একটা চিত্র এঁকে রাখছি, এই চিত্রের মাধ্যমে বুঝাবো। সো নিচে দেখো একটা লিথিয়াম 2+ পরমাণুর কথা বলা হয়েছে। সো লিথিয়ামের 3টি ইলেকট্রন থাকে। সো আমি যখন এখানে লিথিয়াম 2+ লিখছি, তার মানে এই পরমাণুটাতে মাত্র একটা ইলেকট্রন রয়েছে। সো লিথিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা মাত্র 1। সো ধরো এই লিথিয়াম 2+ এর একমাত্র ইলেকট্রনটাকে শক্তি প্রয়োগ করা হলো। এই লিথিয়াম 2+ এর একমাত্র যে ইলেকট্রনটা ছিল এটাকে শক্তি প্রয়োগ করা হলো, এবং শক্তি প্রয়োগ করার ফলে এটা কি হয়, প্রয়োগ করার ফলে ইলেকট্রনটা এই শক্তি স্তর থেকে, নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর যে কোনো শক্তি স্তরে চলে যেতে পারে। সো তুমি যদি যথেষ্ট পরিমাণে শক্তি দাও তাহলে ইলেকট্রনটা অসীমে চলে যায়, আর যদি তার চেয়ে কম শক্তি দাও সো তাহলে ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তরে অবস্থান করতে পারে। সো জিনিসটা হচ্ছে খুবই সহজ। সো আইডিয়াটা খুবই ইজি। আইডিয়া হচ্ছে ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে ফিরে আসে, কথাটা আবারও বলছি, এই ইলেকট্রনটা যদি যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে, দেখো এখানে লিথিয়াম 2+ পরমাণুতে 6টা শক্তি স্তর দেখানো হয়েছে। সো এটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার শক্তি স্তর, আর এটা হচ্ছে আমাদের 6 নাম্বার শক্তি স্তর। সো দেখো কথাটা হচ্ছে খুবই সহজ একটা কথা। কথাটা হচ্ছে ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে তাহলে সেই সেই সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ। সো ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর হতে প্রথম শক্তি স্তরে ফেরত আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। সো ইলেকট্রনটা চাইলে এই দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে, ইলেকট্রনটা চাইলে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে, ইলেকট্রনটা চাইলে চতুর্থ শক্তি স্তর থেকেও প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে, ইলেকট্রনটা চাইলে পঞ্চম শক্তি স্তর থেকেও প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে। আবার এই একমাত্র ইলেকট্রনটা চাইলে ষষ্ঠ শক্তি স্তর থেকেও প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে। আবার যদি ইলেকট্রনটা চায় তাহলে অসীমে অবস্থিত কোনো একটা শক্তি স্তর থেকে এই প্রথম শক্তি স্তরে ফেরত আসতে পারে। সো সহজ কথায় বলতে গেলে ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে, ইলেকট্রনটা যদি যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ। তারপর সো সেই কারণে বলা হয় লাইম্যান সিরিজে, সো সেই কারণে দেখো লাইম্যান সিরিজে লিখে রাখছি। তো লাইম্যান সিরিজে আমাদের এল এর মান হচ্ছে 1, অর্থাৎ ইলেকট্রনরা যে কোনো শক্তি স্তর থেকে এল অর্থাৎ প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। আর তোমরা সবাই জানো এল হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন ফিরে আসে। সো ইলেকট্রনটা লাইম্যান সিরিজের ক্ষেত্রে অলওয়েজ প্রথম শক্তি স্তরে ফিরে আসবে। আর প্রথম শক্তি স্তরে ফেরত আসার জন্য ইলেকট্রনটাকে হয় 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8 অথবা অসীম অবস্থিত কোনো একটা শক্তি স্তর থেকে তাকে প্রথম শক্তি স্তরে ফিরে আসতে হবে। সো সহজ কথায় বলতে যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ। এবার পরবর্তী সিরিজ বার্মার সিরিজ। সো বার্মার সিরিজটাও এরকমই। সো বার্মার সিরিজটা আইডিয়া হচ্ছে ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে বার্মার সিরিজ। সো এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর। সো ইলেকট্রনটা যদি যে কোনো শক্তি স্তর থেকে এই দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে, সো ইলেকট্রনটা চাইলে 3 নাম্বার শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, ইলেকট্রনটা চাইলে 4 নাম্বার শক্তি স্তর থেকেও দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, ইলেকট্রনটা চাইলে এই 5 নাম্বার শক্তি স্তর থেকেও দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, অথবা এই 6 নাম্বার শক্তি স্তর থেকেও দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, অথবা অসীমে অবস্থিত কোনো একটা শক্তি স্তর থেকেও ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে। সো এই যে ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে এই সিরিজটার নাম হচ্ছে বার্মার সিরিজ। এই সিরিজটার নাম হচ্ছে আমাদের বার্মার সিরিজ। সো সহজ কথায় কিভাবে বলা যায়, সহজ কথা হচ্ছে ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের বার্মার সিরিজ। তো বার্মার সিরিজের ক্ষেত্রে দেখো এনএল এর মান হচ্ছে 2, কারণ ইলেকট্রনটা নিম্নতম 2 নাম্বার শক্তি স্তরে সবসময় ফিরে আসে। সো এখানে যেহেতু ইলেকট্রনটা সবসময় 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে, তো সেই কারণে এনএল এর মান বার্মার সিরিজের ক্ষেত্রে ফিক্সড। সো লাইম্যান সিরিজের ক্ষেত্রে এনএল এর মান হচ্ছে 1 এবং বার্মার সিরিজের ক্ষেত্রে এনএল এর ভ্যালু হচ্ছে 2। আর ইলেকট্রনটা আমার ফিরে আসতে পারে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার থেকে যে কোনো অসীম অবস্থিত কোনো একটা শক্তি স্তর থেকে ইলেকট্রনটা 2 নাম্বার শক্তি স্তরে ফেরত আসতে পারে। সো আমরা লাইম্যান সিরিজ দেখলাম, বার্মার সিরিজ দেখলাম। এবার আমরা দেখবো পার্সেন সিরিজ। আমাদের নেক্সট সিরিজটার নাম হচ্ছে পার্সেন।
সো লাইমের ক্ষেত্রে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে ফিরে আসবে, বামের ক্ষেত্রে ইলেকট্রনটা দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসবে। এবং আমাদের পরবর্তী যে সিরিজটা পার্সেন্ট সিরিজের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ NL এর ভ্যালু হচ্ছে 3। সো NL এর ভ্যালু যেহেতু 3, তোমরা বুঝতেই পারছো ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসবে। সো আমি যে চিত্রের মাধ্যমে দেখাতে চাই তাহলে জিনিস হচ্ছে এরকম। সো এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর। তো ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তর থেকে এই তৃতীয় শক্তি স্তরে ফেরত আসবে। সো দেখো তৃতীয় শক্তি স্তর ইলেকট্রনটা তাহলে এই 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, অথবা এই 5 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে। 6 নাম্বার শক্তি স্তর থেকেও ইলেকট্রনটা চাইলে এই তৃতীয় শক্তি স্তরে ফেরত আসতে পারে, অথবা অসীম অবস্থিত কোনো একটা শক্তি স্তর থেকেও ইলেকট্রনটা এই 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসতে পারে। সহজ কথায় ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ফেরত আসে তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে আমাদের পার্সেন্ট সিরিজ। সো ইলেকট্রনটা যদি যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে সেটা হচ্ছে লাইমেন, যে কোনো শক্তি স্তর থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে তা সেটা বামার, এবং যদি যে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রনটা তৃতীয়তম শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেটা হচ্ছে পার্সেন্ট। সো বাকি আসলে সিরিজগুলো চিত্রে আসলে দেখানো সম্ভব নয়, বাট জিনিসগুলা সবগুলা এরকমই। তো পার্সেন্টের ক্ষেত্রে ইলেকট্রনটা তৃতীয় শক্তি স্তরে ফেরত আসবে, ব্র্যাকেটের ক্ষেত্রে ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে ফেরত আসবে। সো ইলেকট্রন যদি যে কোনো শক্তি স্তর থেকে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার থেকে অসীমে কোনো শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি 4 নাম্বার শক্তি স্তরে ফেরত আসে তাহলে সেটাকে বলবো ব্র্যাকেট সিরিজ। এবং ইলেকট্রনটা যদি আমার যে কোনো শক্তি স্তর থেকে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার থেকে শুরু করে অসীম অবস্থিত যে কোনো শক্তি স্তর থেকে 5 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে তাহলে সেই সিরিজটাকে আমরা বলবো ফ্রান্স সিরিজ। সো দেখতে পাচ্ছ পরমাণু বর্ণালী যে সিরিজটা আছে এই বর্ণালী সিরিজটাকে টোটাল 5টা ভাগে ভাগ করা যায়, এবং এই 5টা ভাগের নাম হচ্ছে লাইমেন, সেকেন্ড হচ্ছে আমাদের বামার, থার্ড হচ্ছে আমাদের পার্সেন্ট, ফোর্থ হচ্ছে আমাদের ব্রেকেট, এবং ফিফথ হচ্ছে আমাদের ফ্রান্ট। সো আর এটা হচ্ছে সহজ কথায় এগুলোর ব্যাখ্যা যে ইলেকট্রনটা যে কোনো শক্তি স্তর থেকে একটা ফিক্সড একটা শক্তি স্তরে ফেরত আসবে। সো ফিক্সড একটা শক্তি স্তরের ফেরত আসার পর ভিত্তি করে, হ্যাঁ বলো। হাজারি স্যারের বইয়ে তো ফুন্ট সিরিজ দেওয়া, ফান্ট না ফুন্ট সিরিজ। হাজারি হ্যাঁ স্যার এটা আসলে অনেক বইতে অনেক নাম আছে। হাজির স্যারের বইতে কি হামফ্রে সিরিজ নামে কোন সিরিজের নাম দেওয়া আছে? হামফ্রে না, ফুন্ট সিরিজ দেওয়া, ফ্রান্ডের জায়গায় ফুন্ট দেওয়া। আচ্ছা, আসলে আমি যে বইটা দেখছি সেটা আবার এখানে ফ্রান্ট দেওয়া, আবার আরেক জায়গায় ফোন দেওয়া। লিখতে পারো, অনেক বইতে অনেক কিছু লেখা আছে। তুমি যদি আরো একটা বই পাও, ধরো তুমি যদি বিপ্লব কুমার দেব স্যারের একটা বই আছে, উনি নরডমের টিচার। সো বিপ্লব কুমার দেব আর এলেন গমেজ এই এই দুইজনের একটা বই আছে, রাইটার নাম হচ্ছে বিপ্লব কুমার দেব স্যার। তো তুমি যদি ওই বইটা দেখো তাহলে দেখবে এখানে আরেকটা সিরিজ দেওয়া আছে, হামফ্রে। গো স্যারের বইতেও সম্ভবত এখানে হামফ্রে সিরিজটা এখানে দেওয়া আছে, একটা সিরিজ দেওয়া আছে নাম হামফ্রে। সো ওখানে আবার 6টা সিরিজ দেওয়া আছে। সো নাম আসলে ফ্রন্ট, আমি যেটা দেখছি সেটা ফ্রন্ট আছে, আবার তুমি যেটা দেখছো সেটা ফ্রন্ট আছে। সো পাবা আর কি, এরকম ভ্যারি করে, বাট লেখলেই হয়েছে একটা, সমস্যা নেই। সো অনেক বইতে অনেক কিছু দেওয়া আছে। সো জিনিসটা আসলে এরকম। সো এখানে হচ্ছে আমাদের এই 5টা যে সিরিজ, এবং কোনো বইতে তোমরা এডিশনাল আরেকটা সিরিজ পাইতে পারো, হামফ্রে সিরিজ। সো যাই পাও না কেন, সো যেহেতুগুলো সিরিজ আছে সবগুলা সিরিজের ক্ষেত্রে NL এর ভ্যালুটা ফিক্সড এবং NH এর ভ্যালুটা ভ্যারি করে, অর্থাৎ NH এর ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে। সো এবার দেখো আমাদের নেক্সট যে কলামটা আছে এই কলামে আমরা বিকিরণ অঞ্চল লিখে রাখছি। সো বিকিরণ অঞ্চল আসলে কি জিনিস? সো দেখো ইলেকট্রনটা যখন উচ্চতর শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তো তখন প্রথম শক্তি স্তরে ফেরত আসলে এক ধরনের এনার্জি গ্যাপ থাকে। সো ইলেকট্রনটা যখন আবার অন্য উচ্চতর কোনো শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে তখন আবার এনার্জি গ্যাপের মানটা ভিন্ন হয়। আবার ইলেকট্রনটা যখন আবার অসীম থেকে তৃতীয় শক্তি স্তরে ফিরে আসে তখন আবার এনার্জি গ্যাপের মানটা ভিন্ন হয়। সো এনার্জি গ্যাপটা কি জিনিস সেটা আমি তোমাদের বলছি। এনার্জি গ্যাপ হচ্ছে আমাদের ডেল্টা ই ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু সিএইচ বাই ল্যামডা। সো ডেল্টা এটা কি জিনিস এটা আমরা সবাই জানি। ডেল্টা এটা হচ্ছে আমাদের এনার্জি অফ হায়ার লেভেল মাইনাস এনার্জি অফ লো লেভেল। সো দেখো
সো লাইম্যান সিরিজ, বামার সিরিজ, পার্সিয়ান সিরিজ, ব্র্যাকেট এবং ফ্রান্ট এই সব ক্ষেত্রে কিন্তু ডেলএইচ এর মানটা সবসময় আলাদা হবে। সো দেখো এখানে যখন একটি ইলেকট্রন, সো লাইম্যান সিরিজের ক্ষেত্রে একটি ইলেকট্রন যখন অসীম থেকে 1 নাম্বার শক্তিস্তরে ফেরত আসবে তখন যে পরিমাণে ডেলএইচ পাবা, পার্সিয়ানের ক্ষেত্রে যদি একটা ইলেকট্রন অসীম থেকে 3 নাম্বার শক্তিস্তরে আসে তখন কিন্তু এনার্জি গ্যাপটা আরো কম হয়। সো কারণ দেখো এখানে অনেকগুলা শক্তিস্তর, এখানে হচ্ছে অনেকগুলা শক্তিস্তর পার হয়ে প্রথম শক্তিস্তরে ফেরত আসতে হয়, কারণ এখানে অনেকগুলা শক্তিস্তর পার হতে হয়। তো সেই কারণে এখানে শক্তির গ্যাপটাও বেশি। আর এখানে দেখো প্রথম শক্তিস্তরে ফেরত আসছে না, এখানে তৃতীয় শক্তিস্তরে ফেরত আসতে হয়। সো এখানে যদি তৃতীয় শক্তিস্তরে ফেরত আসতে হয়, সো সেই কারণে এখানে এনার্জি গ্যাপটাও কম। সো এখানে ডেল এইচ এর মান যেহেতু আলাদা, সো ডেল এইচ এর মান যেহেতু প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রেই ডেল এইচ এর মান যেহেতু আলাদা হয়, সো ডেল এইচ এর মান যেহেতু ভিন্ন ভিন্ন হয়, সো ডেল এইচ এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে আমাদের যে তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ যে আলো পাওয়া যায়, সো বিকিরণ বলতে আসলে কি, বর্ণালী বা বিকিরণ বলতে কিন্তু আসলে আলোকেই বোঝানো হয়। সেই আলোকেই কিন্তু আসলে বর্ণালী বলা হয়েছে। সো আমরা এই ডেল এইচ এর যে ভ্যালু গুলা পাই প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে, এই প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে কিন্তু এই ডেল এইচ এর মানটা ভিন্ন ভিন্ন হয়। সো ডেল এইচ এর মানটা ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই আমরা যে ল্যামডাটা ব্যবহার করি সিএইচ বাই ল্যামডা, এই ল্যামডার মানটাও ভিন্ন ভিন্ন হয়। সো জিনিসটা হচ্ছে এরকম, যেহেতু এনার্জি গ্যাপটা ভিন্ন, ডেল ডেল ইটার মানটা ভিন্ন হয়, বা এই এনার্জি গ্যাপের ভ্যালুটা আলাদা আলাদা হয় প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে। সো তুমি লাইমেন সিরিজের ক্ষেত্রে ডেলির মান যত পাবা, বামের ক্ষেত্রে কিন্তু ডেলির মান তত পাবা না, পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু ডেলির মান তার চেয়ে তো কম পাবা। কারণ দেখো এখানে ইলেকট্রনটাকে আসতে হয় অসীম থেকে প্রথম শক্তি স্তরে, এবং এখানে ইলেকট্রন থেকে আসতে হয় প্রথম থেকে দ্বিতীয় শক্তি স্তরে। সো এখানে প্রথম শক্তি স্তরে আসার জন্য ইলেকট্রনটাকে যে পরিমাণে শক্তি খরচ করতে হয়, দ্বিতীয় শক্তিস্তরে আসার জন্য কিন্তু তার চাইতে কম শক্তি খরচ করতে হয়, এবং অসীম থেকে তৃতীয় শক্তিস্তরে আসার জন্য কিন্তু তার চাইতে আরো কম পরিমাণে শক্তি প্রয়োজন হয়। সো সেই কারণে দেখো ডেল এইচ এর মান প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এবং এই ডেল এইচ এর মান যেহেতু আলাদা হয় সেই কারণে এখানে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার মানটাও ভিন্ন ভিন্ন হয়। সো আমাদের ডেল এইচ এর মান আলাদা, এবং ডেল এইচ এর মান আলাদা হওয়ার কারণে আমাদের ল্যামডার মানটাও আলাদা। সো দেখো ল্যামডার মানটা যেহেতু আলাদা হয়, তোমরা জানো কোনো একটা আলো রং কেমন হবে, যেমন লাল আলো, সাদা আলো বা সবুজ আলো। সো লাল আলো, সবুজ আলো, কালো আলো, প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু আলাদা আলাদা। প্রত্যেকটা যে আলো রয়েছে, যেমন লাল আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম না, আবার বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সেম না। সো সো লাল আলো, সবুজ আলো, কালো আলো, যেটাই বলো না কেন প্রত্যেকটা আলোর তরঙ্গদৈর্ঘ্য আলাদা। সো এরকম আসলে। তো এখানে যেহেতু এনার্জি গ্যাপটা আলাদা আলাদা হয়, ডেলির মান যেহেতু আলাদা আলাদা হয় প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে, সো ডেলির মানটা আলাদা হওয়ার কারণে ল্যামডার মানটাও ভিন্ন ভিন্ন হয়, এবং এই ল্যামডার মানটার উপর ডিপেন্ড করে এখানে বিভিন্ন অঞ্চলে আলো পাওয়া যায়। সো আমরা যে এই সিরিজগুলোর মধ্যে কিছু কিছু সিরিজের আলো আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি না। সো লাইম্যান সিরিজের ক্ষেত্রে যে পরিমাণে ডেলি পাওয়া যায়, সেই ডেলি থেকে যে পরিমাণে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পাওয়া যায়, সেই ল্যামডার হচ্ছে অতি বেগুনি রশ্মির জন্য। সো আমি লাইম্যান সিরিজের ক্ষেত্রে অতি বেগুনি রশ্মি পাবো। সো আমরা যদি বলি একটা ইলেকট্রনটাকে অসীম থেকে প্রথম শক্তিস্তরে ফেরত আনা হয়েছে, তাহলে সেটা অবশ্যই লাইম্যান সিরিজ। এবং লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা যে আলোটা পাবো সেটা হচ্ছে অতি বেগুনি রশ্মি ধরনের আলো পাবো। এবার বামার সিরিজের ক্ষেত্রে আসো। বামার সিরিজের ক্ষেত্রে আমরা যে আলোটা পাবো সেটা হচ্ছে দৃশ্যমান। অর্থাৎ বামার সিরিজ আমরা যদি একটা ইলেকট্রনটাকে অসীম থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত নিয়ে আসি, তাহলে সেই দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আনলে যে পরিমাণে ডেলি পাওয়া যায়, এবং এই ডেলির জন্য যে করেসপন্ডিং ল্যামডার ভ্যালুটা পাওয়া যায়, অর্থাৎ এই ডেলির জন্য যে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পাওয়া যায়, সেই ল্যামডাটা আমাদের দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়ে, এবং দৃশ্যমান অঞ্চলে তরঙ্গদৈর্ঘ্যের মানটা আমাদের মুক্ত রাখতে হবে। তো কোনো একটা আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তো কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলে সেই আলোটা আমরা দেখতে পাই। তো যদি কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 380 ন্যানোমিটার চাইতে কম বা 780 ন্যানোমিটার চাইতে বেশি হয়, তাহলে সে আলো আমরা দেখতে পাই না। তো অত্যন্ত সহজ একটা কথা। সহজ কথা হচ্ছে, আমরা আমরা কিন্তু সব ধরনের আলো দেখতে পাই না, যেমন এক্স রে আমরা দেখতে পারি না, তারপর গামা রশ্মি দেখতে পারি না, এরপর হচ্ছে আমরা আলফা রে আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি না, সূর্যের অতিবেগুনি রশ্মি আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি না, রেডিও ওয়েভ আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি না, তারপর রাডার যে ওয়েভ গুলা পাঠায় সেই ওয়েভ গুলো আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি না। ওইগুলাও কিন্তু এক ধরনের আলো, ওইগুলো এক ধরনের তরঙ্গ। ওইগুলো আসলে
এই আলো এগুলো আসলে বর্ণালী, বাট ওই বর্ণালীগুলোর তরঙ্গদৈর্ঘ্য হয় 380 ন্যানোমিটার চাইতে কম অথবা 780 ন্যানোমিটার চাইতে বেশি। সো ওইগুলা যেহেতু 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে না, সেই কারণে আমরা সেই বর্ণালী গুলা দেখতে পাই না। সো সিমিলারলি আমরা লাইম্যানের ক্ষেত্রেও এই যে অতিবেগুনি আলো পাওয়া যায় সেই আলোটা আমরা লাইম্যানে খালি চোখে ডিটেক্ট করতে পাই না। বাট কোনো একটা ইলেকট্রনকে যদি তুমি অসীম থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফেরত নিয়ে আসো, তাহলে আমরা যে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পাই সেই ল্যামডাটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়। এবং যেহেতু 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যায়, তাই এই শুধুমাত্র এই বামা সিরিজের ক্ষেত্রে যে আলো পাওয়া যায় সেই আলোটা আমরা খালি চোখে ডিটেক্ট করতে পারি। সো এই পরমাণু বর্ণের যে 5টা সিরিজ রয়েছে, এই 5টা সিরিজের ক্ষেত্রে আমরা শুধু বামার সিরিজেই দৃশ্যমান বর্ণে দেখতে পাই। সো বামার সিরিজ থেকে আমরা যে আলোগুলা পাই সে আলোটা আমরা খালি চোখে দেখতে পাই। তো এখানে 7টা মৌলিক রং রয়েছে, রংধনু 7টা মৌলিক রঙের মতো। রংগুলো হচ্ছে বেনি, আসহ, কলা, তোমরা সবাই জানো, বেগুনি, নীল, আসমানি, সবুজ, এটসেট্রা এটসেট্রা। সো সংক্ষেপে হচ্ছে বেনি, আসহ, কলা। সো এই বামার সিরিজের ক্ষেত্রে যে আলো পাওয়া যাবে সেই আলোটা অবশ্যই দেখা যাবে, এবং সেটা হচ্ছে আমাদের দৃশ্যমান রেঞ্জের মধ্যে। রেঞ্জটা হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। তারপর আমাদের বাকি যে 3টা সিরিজ আছে, পার্সেন্ট, ব্রেকেট এবং ফ্রান্ট, এই 3টা সিরিজের ক্ষেত্রে যে আলো পাওয়া যায় সেই আলোটা হচ্ছে অবলোহিত অঞ্চলে। সো পার্সেন্ট, ব্রেকেট এবং ফ্রান্ট এই সিরিজ গুলাতে যে ধরনের আলোক রশ্মি পাওয়া যায় সেই আলোক রশ্মি গুলো হচ্ছে অবলোহিত অঞ্চলের। সো আমরা এইগুলো খালি চোখে দেখতে পাই না। সো আমরা এই সিরিজ গুলোর মধ্যে শুধু বামার সিরিজের আলোটাই খালি চোখে দেখতে পারি, এবং বামার সিরিজে ইলেকট্রনটাকে অসীম হতে 2 নাম্বার শক্তিস্তরে ফেরত আনা হয়। সো কোনো একটা ইলেকট্রন যদি আমি অসীম থেকে 2 নাম্বার শক্তিস্তরে ফেরত নিয়ে আসি, তাহলে আমি দৃশ্যমান আলো পাই। তো দৃশ্যমান আলোর রেঞ্জ হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার, এবং দৃশ্যমান রেঞ্জটা হচ্ছে আমাদের বামার। তো এটাই হচ্ছে আমাদের সংক্ষেপে এই বর্ণনাগুলোর সিরিজ। সো এই বর্ণনাগুলোর সিরিজ নিয়ে আমাদের কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করতে হবে, এবং এই ম্যাথমেটিক্স প্রবলেম গুলো সলভ করলে সিরিজটা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। সো আমরা এই বর্ণালী সিরিজের প্রথম ম্যাথ প্রবলেমে যেতে চাই। সো ফার্স্ট ম্যাথ প্রবলেমটা হচ্ছে এরকম। সো হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে সৃষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে 486.3 ন্যানোমিটার। সো আমাদের পরমাণুটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু, এবং হাইড্রোজেন পরমাণুতে যে বর্ণালীটা সৃষ্টি হয় সে বর্ণালীটা তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 486.3 ন্যানোমিটার। সো প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রনটাকে কোন শক্তি স্তর হতে ফেরত আনা হয়েছিল। সো প্রশ্ন হচ্ছে ইলেকট্রনটাকে কোন শক্তি স্তর হতে ফেরত আনা হয়। সো এবার আমরা জানি এখানে 5 ধরনের সিরিজ রয়েছে। সো সিরিজ 5টা হচ্ছে লাইম্যান, বামার, পার্সেন্ট, ব্রেকেট, ফ্রান্ট এবং হামফ্রে। সো ফ্রান্ট, এই 5টা সিরিজ রয়েছে, এবং বর্ণালীর প্রধান যে সূত্র সেই সূত্রটা হচ্ছে আমাদের 1/λ equals to RH into Z square 1/NL square minus 1 divided by NH square. সো এটা হচ্ছে বর্ণালীর প্রধান সূত্র। সো আমরা যদি ম্যাথটা সলভ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই বর্ণালীর এই সূত্রটা ব্যবহার করতে হবে। সো দেখো, এই সূত্রটাতে আমাদের কাছে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। সো ইনফরমেশন এখানে মাত্র একটা ইনফরমেশনই দেওয়া আছে। সো ইনফরমেশনটা হচ্ছে ল্যামডার ভ্যালুটা গিভেন। সো ল্যামডা হচ্ছে আমাদের 486.3 ন্যানোমিটার। এটা হচ্ছে আমাদের ল্যামডা। ল্যামডা হচ্ছে 486.3 ন্যানোমিটার। এবং আমরা জানি আর এইচ এটা একটা রিডবার্গ কনস্ট্যান্ট। সো রিডবার্গ কনস্ট্যান্টটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এবং আর এইচ এর ভ্যালু আমরা জানি 10, 96, 78 সেন্টিমিটার ইনভার্স 1। এবং এই যে জেড, জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। সো এখানে যদি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা Z equals to 1। তো আমাদের বের করতে হবে হচ্ছে ইলেকট্রনটাকে কোন শক্তি স্তর হতে ফেরত আনা হয়েছিল, অর্থাৎ NH। এই NH এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। NH এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এবার দেখো, এই সূত্রটাতে আমি যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে NH এর ভ্যালুটাও লাগবে। তো এখানে আমাদের 3-4 অজানা রাশি আছে। একটা হচ্ছে ল্যামডা অজানা রাশি,
একটা হচ্ছে জেড অজানা রাশি, আরেকটা হচ্ছে এন এল অজানা রাশি এবং এন এইচ, এই চারটা অজানা রাশি থাকবে। তো এই চারটা অজানা রাশির মধ্যে যদি আমার তিনটা অজানা রাশির মান দেওয়া থাকে, এই চারটা অজানা রাশির মধ্যে যদি আমার তিনটা অজানা রাশির মান দেওয়া থাকে, তাহলে আমি অপর একটা অজানা রাশির মান বের করতে পারবো। এবার দেখো আমাকে এখান থেকে এনএইচ এর ভ্যালুটা বের করতে হবে। সো এখানে আমাদের ল্যামডার মানটা দেওয়া আছে আর হচ্ছে জেড এর মানটা দেওয়া রয়েছে। সো আমাদের ল্যামডার মানটা দেওয়া আছে এবং জেড এর মানটা দেওয়া আছে, বাট এনএল এর এই ভ্যালুটা দেওয়া নেই। সো আমি যদি এখান থেকে এনএল এর ভ্যালুটা না জানি, এনএল এর ভ্যালুটা যদি আমি না জানি, তাহলে কিন্তু কখনোই এনএইচ এর ভ্যালুটা বের করতে পারবো না। সো এই একটা মাত্র ইকুয়েশন থেকে আমি দুইটা অজানা রাশি থাকলে যে কোনো একটার মান বের করা কখনোই সম্ভব নয়। সো এই একটা ইকুয়েশনে আমাকে এন এল এর ভ্যালু যদি জানি, তবেই কেবলমাত্র এন এইচ এর ভ্যালুটা বের করা সম্ভব। কিন্তু দেখো এই ম্যাথটাতে এন এর ভ্যালুটা দেওয়া নেই। সো এন এর ভ্যালুটা দেওয়া নেই বলতে সরাসরি দেওয়া নেই তা কিন্তু না, এন এর ভ্যালুটা দেওয়া আছে বাট সরাসরি আসলে দেওয়া নেই। সো এন এর ভ্যালুটা দেখো কিভাবে দেওয়া আছে। তো এখানে প্রশ্নে বলে দিচ্ছেন হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে সৃষ্ট আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 486.3 ন্যানোমিটার। সো তুমি দেখো এই সৃষ্ট আলোর বর্ণালীটার দিকে খেয়াল করো, সেই বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে 486.3 ন্যানোমিটার। সো বর্ণালীটির যে তরঙ্গদৈর্ঘ্য হয় সেই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে 486.3 ন্যানোমিটার। আর তুমি খেয়াল করে দেখো, আমি বলেছিলাম আমি বলেছিলাম 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার, এটা হচ্ছে আমাদের বামার সিরিজ। সো আমি বলেছিলাম কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের গামার সিরিজ। তো দেখো এখানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা সৃষ্টি হয়, সে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486.3 ন্যানোমিটার। সো যেহেতু এখানে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে, তাহলে আমি এখানে হাইড্রোজেন পরমাণুর যে সিরিজটা নিয়ে কথা বলছি সেই সিরিজটা অবশ্যই বামার সিরিজ। এবং তোমরা সবাই জানো বামার সিরিজের ক্ষেত্রে এন এল এর ভ্যালু হচ্ছে 2। সো এখানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 486.3 ন্যানোমিটার। এই এই 486.3 ন্যানোমিটারটা 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে। সো 380 থেকে 780 ন্যানোমিটারের মধ্যে মধ্যে থাকায় বলা যায় আমরা যেখানে যে সিরিজটার কথা বলছি সেই সিরিজটা হচ্ছে বামার সিরিজ। এবং বামার সিরিজের ক্ষেত্রে আমাদের এনএল এর ভ্যালু হচ্ছে 2। সো এনএল এর ভ্যালু 2 থাকার কারণে এবার দেখো আমরা এখান থেকে অজানা রাশিগুলোর মধ্যে এখানে যে চারটা অজানা রাশি আছে, সেই চারটা অজানা রাশির মধ্যে আমরা তিনটা অজানা রাশির মান অলরেডি পাইছি। সো আমরা ল্যামডা মান জানি 486.3 ন্যানোমিটার, আর এইচ একটা রিডবার্গ কনস্ট্যান্ট, এটা জানি 109678 সেন্টিমিটার ইনভার্স 1। জেড হচ্ছে আমাদের 1, কারণ এটা হাইড্রোজেন পরমাণু বর্ণালীর কথা এখানে বলা হচ্ছে। এন এল এর ভ্যালু হচ্ছে 2। এটা কিন্তু সরাসরি দেওয়া নাই, বাট এই প্রশ্ন থেকে বোঝা যায় যে এটা যেহেতু এই রেঞ্জের মধ্যে এবং এই রেঞ্জটা হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে আমাদের বামার সিরিজ। এবং সো যেহেতু সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, সো তাহলে আমরা এখান থেকে চাইলেই এন এইচ এর ভ্যালুটা বের করতে পারবো। সো দেখো এখানে আমরা সেন্টিমিটার ইনভার্স 1, যেহেতু এখানে সেন্টিমিটার ইনভার্স 1 ব্যবহার করছি, তাই এই ন্যানোমিটারটাকে সেন্টিমিটার ইনভার্স 1 এ সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সো আমরা যেহেতু এখানে সিজিএস ইউনিট ব্যবহার করছি, তো সিজিএস ইউনিটের দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। সো এখানে এই ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, এবং ন্যানোমিটার সেন্টিমিটার কনভার্ট করতে হয় 10 to the power -7 দ্বারা গুণ করে। সো 486 into 0.3 into 10 to the power -7 সেন্টিমিটার। সো আমরা ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করার পর আমরা যদি জাস্ট ভ্যালুটা বসাই, তাহলে হচ্ছে আমাদের 1 বাই ল্যামডা হচ্ছে আমাদের 486.3 into 10 to the power -7 ইকুয়ালস টু RH তো কনস্ট্যান্ট, RH এর ভ্যালুটা বসাবো। জেড এর মান 1, এটা বসানো যায় না বসানো সেম কথা। এনএল এর মান হচ্ছে 2, সো 1 বাই 2 স্কয়ার। এনএল এর মান হচ্ছে 2, সো এখানে এনএল স্কয়ার বলতে বোঝানো হচ্ছে 2 স্কয়ার মাইনাস 1 বাই এনএইচ স্কয়ার। সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে এনএইচ এর ভ্যালুটা তোমরা 4 পাবে। সেখান থেকে ডিরেক্টলি 4 নাও পাওয়া যাইতে পারে। সো ডিরেক্টলি 4 বা এনএইচ এর ভ্যালুটা ডিরেক্টলি 4 নাও আসতে পারে। ধরো তোমাদের এনএইচ এর ভ্যালু আসতে পারে হচ্ছে
3.91 বা ধরো 3.87 বা যেটাই আসুক না কেন, আসলে দেখো আমরা জানি শক্তিস্তর সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়। যেমন আমরা বলি 3 নাম্বার শক্তিস্তর, 4 নাম্বার শক্তিস্তর, 5 নাম্বার শক্তিস্তর, এরকম। তো শক্তিস্তর গুলো সবসময় পূর্ণ সংখ্যা হয়। তো 3.87 বলতে আসলে 4 নাম্বার শক্তিস্তরকে বোঝানো হয়। কারণ দেখো এই 3.87টা 4-এর খুব কাছাকাছি। সো তোমরা যদি কখনো NL বা NH এর ভ্যালু বের করার পর দেখো যে আমাদের অ্যান্সারটা পূর্ণ সংখ্যায় আসে না, সো অ্যান্সার যদি কখনো পূর্ণ সংখ্যায় না আসে, তাহলে সেটাকে আমরা রাউন্ড ফিগার করে নিব। সো এখানে যদি তুমি অ্যান্সারটা বের করো, তাহলে অ্যান্সারটা সরাসরি 4 আসবে না। সো অ্যান্সারটা ধরো 3.91 বা 3.87 এরকম একটা রাউন্ড ফিগার আসলো। সো রাউন্ড ফিগার যাই আসুক না কেন, তো 3.87 কিন্তু, অর্থাৎ 3.87 বলতে যে শক্তিস্তরটাকে বোঝানো হয়, এই শক্তিস্তরটা কিন্তু 4 নাম্বার শক্তিস্তরের একদম কাছাকাছি শক্তিস্তরই। অর্থাৎ ইলেকট্রনটাকে যদি আমরা 4 নাম্বার শক্তিস্তর থেকে ইলেকট্রনটাকে যদি আমরা 4 নাম্বার শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে ফেরত নিয়ে আসি, তাহলে কেবলমাত্র 486.3 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের অবশ্যই হচ্ছে আমাদের বামার সিজের ক্ষেত্রে, এবং NH এর ভ্যালুটা হচ্ছে 4। অর্থাৎ ইলেকট্রনটাকে আচ্ছা, যদি আমি 4 নাম্বার যদি 3.2 থাকতো ভাই বা 3.5 থাকতো? 3.2 এরকম আসে না। 3.2 আসলে এটা তো তোমার আহ এটা আসলে সম্ভব না। 3.2 আসা এরকম আসবে না। ধরো আসছে 4-এর খুব কাছাকাছি আসবে, বা যদি অ্যান্সার যদি 3 হয় তাহলে দেখবে অ্যান্সার আসবে 2.9, এরকম আসে। তো 3.2 হলে এটা আসে না, এরকম আসে না। তো এটা আসলে খুব বেশি। 3.1 এরকম আসলে হচ্ছে তুমি এই যে 3 নিতে পারো, বা 3.2 আসলে তো তুমি আর 4 নিতে পারবে না। আসলে ম্যাথ ওইভাবে সেট আপ করা থাকবে। তোমরা যে ম্যাথ করবে ওটা আসলে যেখানে ম্যাথটা দেওয়া থাকবে ওটা ওইভাবে ডাটা গুলো দেওয়া থাকবে, যেন ওইরকম আর কি ওয়ার্ড টাইপের অ্যান্সার না আসে, মানে অকওয়ার্ড অ্যান্সার যেন না আসে আর কি। তো ওই টাইপেরই দেওয়া থাকবে। তো এখানে থাকবে অ্যান্সারটা 4-এর খুব কাছাকাছি আসবে। তো 3.99 মানে 3.92, 3.94 এরকমই আসবে। 3.8ও আসে না, এত আসে না। তো 3.9 এরকমই পাওয়া যায়। তো ওটা আর কি আমাদের 4-এর কাছাকাছি। সো রাউন্ড ফিগার করে নেওয়া হয়। আসলে আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি, এটার যে একটা লিমিটেশন আছে। তো আমরা তো সব একটা ফুল ভ্যালু শো করতে পারি না। তো অতটুকু একদম এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার বের করার জন্য তো আমাদের আরো হায়ার ক্যাপাসিটি ক্যালকুলেটর দরকার। তো আমাদের ক্যালকুলেটর কিন্তু ওই পর্যন্ত কাউন্ট করতে পারে না। তো আমাদের যে ডিজিট, আমরা সম্ভবত সাইন্টিফিক 12 ডিজিট নাকি কাউন্ট করে, 12 ডিজিট না 8 ডিজিট, এই ডিজিট পর্যন্ত কাউন্ট করা যায়। আচ্ছা, যাই হোক। তো আমরা এরকম একটা ফ্র্যাকশনাল ভ্যালু যদি পাই, সেটাকে আমরা রাউন্ড ফিগার করে নেব। তো রাউন্ড ফিগারটা হচ্ছে আমাদের 4-এর খুব কাছাকাছি থাকবে। আর তো 3.91 বা 3.92 যাই পেয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের 4। সো ইলেকট্রনটাকে আমি যদি 4 নাম্বার শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিতে ফেরত নিয়ে আসি, তাহলে আমাদের 486.3 ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়, এবং এটা হচ্ছে আমাদের বামার সিরিজ। সো এরপরে আমরা যে ম্যাথ প্রবলেমটা সলভ করব, সেই ম্যাথ প্রবলেমটা একটু ট্রিকি। তো প্রশ্ন হচ্ছে, বামার সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? সো প্রশ্ন হচ্ছে বামার সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্যের মান বের করতে হবে। আর এখানে হাইড্রোজেন পরমাণু বর্ণের কথা বলা হয়েছে। সো সিরিজটা হচ্ছে আমাদের বামার সিরিজ। এই বামার সিরিজটাতে সর্বোচ্চ কত তরঙ্গদৈর্ঘ্য পাওয়া যাবে এবং সর্বনিম্ন কত তরঙ্গদৈর্ঘ্য সম্ভব বামার সিরিজের ক্ষেত্রে, সেই সিরিজের মানটা আমাদের বের করতে হবে। তো চলো মানটা দেখি কিভাবে বের করা যায়। সো আমরা যে সূত্রটা এখানে ব্যবহার করব, সেই সূত্রটা অবশ্যই হচ্ছে 1/λ = RH into Z² into 1/NL² minus 1/NH²। আমরা দেখো এই সূত্রটা ব্যবহার করব। সো এক সময় ল্যামডা হবে ম্যাক্সিমাম, অর্থাৎ ল্যামডা হবে ম্যাক্স, এবং আরেক সময় ল্যামডা হবে মিনিমাম। সো আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে চাই ল্যামডা ম্যাক্সিমামের মান, ল্যামডা ম্যাক্সিমাম, এবং এখান থেকে বের করতে চাই ল্যামডা মিনিমাম। সো আমরা ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমাম মান বের করতে চাই এই সূত্রটা ব্যবহার করে। সো এখানে দেখো আমরা RH হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এখানে দেখো RH হচ্ছে একটা কনস্ট্যান্ট, এবং RH এর ভ্যালু আমরা সবাই জানি। RH হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স 1,
জেড হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে জেড ইকুয়ালস টু 1। এই হাইড্রোজেন পরমাণু বর্ণের ক্ষেত্রে জেডটা হচ্ছে আমাদের 1। তো দেখো এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনো ক্ষেত্রেই এন এল এবং এন এইচ এর ভ্যালুটা দেওয়া নেই। সো এটা যেহেতু বামার সিরিজ, সো বামার সিরিজের ক্ষেত্রে এন এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2। সো বামার সিরিজের ক্ষেত্রে এই এন এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 2। সো আমি যদি বামার সিরিজটা নিয়ে না করে আমি যদি ধরো আমি লাইম্যান সিরিজ বা পার্সিয়ান সিরিজ নিয়ে করি, কারণ আমরা এই আগের ম্যাথটা তো সেম বামার সিরিজ ছিল, তো আমি এখানে পার্সিয়ান সিরিজ ব্যবহার করছি, পার্সিয়ান। সো সিম্পল একটা কারেকশন, সেটা হচ্ছে আমরা পার্সিয়ান সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা বের করতে চাই। সো কারেকশনটা হচ্ছে আমরা বামার সিরিজের ক্ষেত্রে বের করবো না, আমরা বের করবো পার্সিয়ান সিরিজের ক্ষেত্রে, কারণ আগের ম্যাথটা আমরা বামার সিরিজ ব্যবহার করেছি। সো পার্সিয়ান সিরিজের ক্ষেত্রে তোমরা সবাই জানো এনএল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1, সরি এনএল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3। সো আমরা এনএল এর ভ্যালু আমরা 3 ব্যবহার করব, কারণ প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে তোমরা জানো এনএল এর ভ্যালুটা ফিক্সড। সো এটা যেহেতু পার্সিয়ান সিরিজ, এবং পার্সিয়ান সিরিজের ক্ষেত্রে এনএল এর ভ্যালু হবে ইকুয়ালস টু 3। সো আমরা আর এইচ এর ভ্যালুটা জানি, জেড এর ভ্যালুটা জানি, জেড এর ভ্যালু হচ্ছে 1, এনএল এর ভ্যালু হচ্ছে 3, বিকজ এখানে আমরা পার্সিয়ান সিরিজ নিয়ে কথা বলছি। সো আমাদের এনএইচ এর ভ্যালুটা দেওয়া নাই, এনএইচ এর ভ্যালুটা হবে আমাদের ভেরিয়েবল, এখানে এনএইচ টা হবে আমাদের এখানে ভেরিয়েবল, এবং আমরা সেই এনএইচ ভেরিয়েবলের রেসপেক্টে এনএইচ ভেরিয়েবলের সাপেক্ষে আমরা ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমাম মান বের করতে চাই। সো দেখো এই এনার্জির সাথে ল্যামডার একটা গভীর সম্পর্ক রয়েছে। তো আমরা যে এই সূত্রটা প্রমাণ করি, এই সূত্রটা প্রমাণ করার সময় কিন্তু আমরা ডেল ই ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু সি এইচ বাই ল্যামডা এই সূত্রটা সহায়তা নিই। তো আমরা এই সূত্রটা প্রমাণ করার সময় ডেল্টা ই ইকুয়ালস টু এইচ নিউ ইকুয়ালস টু সি এইচ বাই ল্যামডা এই সূত্রটা সহায়তা নিই। সো এখানে ডেল্টা ই হচ্ছে দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির ডিফারেন্স। সো ডেল্টা ই হচ্ছে দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির ডিফারেন্স, আর এই ল্যামডাটা হচ্ছে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। সো দেখো এখানে সি হচ্ছে আলোর বেগ, সো সিটা কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সো সিটাও কনস্ট্যান্ট, এইচ ও কনস্ট্যান্ট। সো তাহলে দেখো ডেল্টা ই is inversely proportional with 1 by lambda. সো এখানে বলা যায় ডেল্টা ই আর ল্যামডা হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক। সো ডেল্টা ই আর ল্যামডা একে অপরের হচ্ছে ব্যস্তানুপাতিক। সো তোমরা সবাই জানো যে কোন একটা ইকুয়েশনের ক্ষেত্রে যদি নিচের রাশির মান বাড়ে, তাহলে এই যে টোটাল যে ভ্যালুটা সেটা কমে, আর নিচের রাশির মান যদি কমে তাহলে টোটাল যে ভ্যালুটা সেটা বাড়ে। সো আমি যদি ডেল্টা ই এর সাথে যদি 1 বাই ল্যামডা প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল হয়, তাহলে ল্যামডা যদি ম্যাক্স হতে হয়, আমি যদি বলি ল্যামডা ম্যাক্স হবে, অর্থাৎ ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, তাহলে ডেল্টা ই হবে মিনিমাম। তো ল্যামডা যদি ম্যাক্স হয় বা নিচের যে রাশি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য যদি আমাদের ম্যাক্সিমাম হয়, তাহলে ডেল্টা যে ই, এই ডেল্টা ই হবে আমাদের মিনিমাম। এবং আমি যদি বলি ডেল্টা ই ইনভার্স প্রপোর্শনাল 1 বাই ল্যামডা, তাহলে আমি যদি বলি ল্যামডাকে হইতে হবে মিনিমাম, অর্থাৎ ল্যামডার মান যদি সর্বনিম্ন হয়, তাহলে ডেল্টা এর মান হবে ম্যাক্সিমাম। সো দেখো ল্যামডা যদি আমাদের ম্যাক্সিমাম হয়, তাহলে ডেল্টা ই হবে মিনিমাম, অর্থাৎ ল্যামডার মান যদি সর্বোচ্চ হয়, তাহলে ডেল্টা এর মান হবে সর্বনিম্ন। আর ল্যামডা মিনিমাম, আর ল্যামডা যদি হয় মিনিমাম, অর্থাৎ এই ল্যামডার মানটা বা তরঙ্গ দৈর্ঘ্যটা যদি সর্বনিম্ন হয়, তাহলে শক্তির যে ডিফারেন্স আছে অর্থাৎ ডেল্টা যে ই, সেটা হবে ম্যাক্সিমাম। এবার দেখো আমি যদি একটা হাইড্রোজেন পরমাণুর কথা চিন্তা করি, তাহলে ধরো এই হাইড্রোজেন পরমাণুটার এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের তৃতীয় শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের চতুর্থ শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের পঞ্চম শক্তি স্তর, আর এটা হচ্ছে আমাদের অসীমে অবস্থিত কোন একটা শক্তি স্তর। এই ডট 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 দ্বারা আমরা অসীমে অবস্থিত কোন একটা শক্তি স্তর বুঝালাম। সো এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এবং এটা অসীমে অবস্থিত
আর এটা হচ্ছে অসীমে অবস্থিত কোনো একটা শক্তি স্তর। এবার এই এবার এই ইলেকট্রনটাকে কোন একটা শক্তি স্তর থেকে, যেহেতু পাস্ট টেন্স সিরিজ, তাই এই 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসতে হবে। এই ইলেকট্রনটাকে যে কোনো এই ইলেকট্রনটাকে আমার এই 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসতে হবে। এই ইলেকট্রনটা যে কোনো একটা শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসলেই তখন সেটা হবে আমাদের পাস্ট টেন্স সিরিজ। এবার দেখো এই পাস্ট টেন্স সিরিজের ক্ষেত্রে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমামের মান বের করতে হবে। সো এই 3 নাম্বার শক্তি স্তরের সাথে 4 নাম্বার শক্তি স্তরের এনার্জি ডিফারেন্স বেশি, মানে 3 নাম্বার শক্তি স্তরের সাথে অসীম অবস্থিত কোন একটা শক্তি স্তরের এনার্জি গ্যাপ বেশি সেটা বুঝতে হবে। সো চিন্তা করে দেখো, এই প্রথম যে শক্তি স্তর অর্থাৎ এই সর্বনিম্ন যে শক্তি স্তর, এই শক্তি স্তরের যে শক্তি, দ্বিতীয় যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের চাইতে কিন্তু প্রথম শক্তি স্তরের শক্তিটা কম। আবার এটা হচ্ছে আমাদের 3 নাম্বার শক্তি স্তর। এই 3 নাম্বার শক্তি স্তরের শক্তি আবার 2 নাম্বার শক্তি স্তর থেকে বেশি। সো আমি যদি 1 নাম্বার আর 2 নাম্বার শক্তি স্তরের কথা চিন্তা করি, তাহলে 2 নাম্বার শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরের চাইতে বেশি, কারণ এই 1 নাম্বারটা হচ্ছে নিম্ন শক্তি স্তর এবং 2 নাম্বারটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি স্তর। তো 1 নাম্বার আর 2 নাম্বারের মধ্যে 2 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি এবং 1 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। আমি যদি 2 নাম্বার আর 3 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে দেখো 3 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি এবং 2 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। আমি যদি 4 নাম্বার আর 3 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে 4 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি এবং 3 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। আমি যদি 5 নাম্বার শক্তি স্তরের কথা বলি, আমি যদি 5 নাম্বার শক্তি স্তরের কথা বলি এবং 4 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে 5 নাম্বার শক্তি স্তরের শক্তি এই 4 নাম্বার শক্তি স্তরের শক্তি অপেক্ষা কম। সো আমি যদি 5 নাম্বার শক্তি স্তর আর এই 1 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে এই আমাদের এই 5 নাম্বার শক্তি স্তরের শক্তি এই 1 নাম্বার শক্তি স্তরের শক্তি অপেক্ষা কম। আর সব আর অসীমের যে শক্তি স্তর অবস্থিত, এই অসীমে যে শক্তি স্তর অবস্থিত, এই শক্তি স্তরের শক্তি সবচেয়ে বেশি। সো এই অসীমে অবস্থিত যে শক্তি স্তর, এই শক্তি স্তরের শক্তি এই প্রথম শক্তি স্তর থেকে অবশ্যই বেশি। সো দেখো এখানে চিন্তা করে দেখো, আমরা এখানে ল্যামডা ম্যাক্সিমাম চাই। সো আমরা এখানে ল্যামডা ম্যাক্সিমাম চাই। সো ল্যামডা ম্যাক্সিমামের জন্য আমাদের ই হতে হবে মিনিমাম। সো আমরা এখানে চাই ল্যামডা ম্যাক্সিমাম, এবং ল্যামডা ম্যাক্সিমামের জন্য ডেল্টা ই এর মান অর্থাৎ শক্তির যে গ্যাপ, সেই শক্তির গ্যাপটা হতে হবে আমাদের মিনিমাম। সো আমরা সবাই জানি এখানে যেহেতু পার্সিয়ান ব্র্যাকেট নিয়ে কথা বলছি, তাহলে পার্সিয়ান ব্র্যাকেটের ক্ষেত্রে এন এল এর ভ্যালু হচ্ছে আমাদের 3। সো এন এল এর ভ্যালু হচ্ছে 3। সো এটা হচ্ছে আমাদের এন এল, এটা হচ্ছে আমাদের এন এল। এটা হচ্ছে আমাদের এন এল তম শক্তি স্তর। এই এন এল তম শক্তি স্তর হচ্ছে আমাদের 3 নাম্বার শক্তি স্তর। এবার ইলেকট্রনটাকে অসীম থেকে 3 নাম্বার শক্তি স্তর, এবার ইলেকট্রনটাকে যে কোনো শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসতে হবে। বাট ইলেকট্রনটাকে এমন ভাবে ফেরত আসতে হবে যেন ডেল্টা ই এর মান মিনিমাম হয়। তো ইলেকট্রনটাকে 3 নাম্বার শক্তি স্তরে এমন ভাবে ফেরত আসতে হবে যেন আমাদের ডেল্টা ই এর ভ্যালুটা মিনিমাম হয়। এবং দেখো ডেল্টা ই এর মানটা কখন মিনিমাম হয়, ডেল্টা এর ভ্যালুটা মিনিমাম হবে যদি ইলেকট্রনটা এই 4 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফিরে আসে। কারণ দেখো এই 4 নাম্বার শক্তি স্তরের শক্তি এবং এই 3 নাম্বার শক্তি স্তরের শক্তি, এই দুইটা শক্তি স্তরের শক্তি যদি আমি বিয়োগ করি, তাহলে দেখো আমি সবচেয়ে কম ডিফারেন্স পাবো। সো আমি যদি 5 নাম্বার শক্তি স্তরে যাই এবং 5 নাম্বার শক্তি স্তরের শক্তি থেকে আমি যদি 3 নাম্বার শক্তি স্তরের শক্তি বিয়োগ করি, তাহলে আমি শক্তিটার গ্যাপ কিন্তু আরো বেশি হবে। সো সেই কারণেই আমাকে সবচেয়ে মিনিমাম রেঞ্জের, সবচেয়ে মিনিমাম ডিফারেন্সের এনার্জি পাওয়ার জন্য আমাকে এন এইচ হচ্ছে আমাদের 4 নাম্বার শক্তি স্তর থেকে ফেরত আসতে হবে। সো তোমরা কি আসলে এখানে যে 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রনটা ফেরত আসা, এটা কি বুঝতে পারছো? এখানে কেন 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রনটাকে ফেরত আসতে হয়, এটা বুঝতে পারছো? ভাই এই জিনিসটা একবার একটু বলেন। হ্যাঁ, জিনিসটা হচ্ছে আমাদের ডেল্টা এর সাথে ল্যামডা সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল। অর্থাৎ ডেল্টা এর মান যদি বড় হয় তাহলে ল্যামডার মান ছোট হবে, ডেল্টা এর মান যদি ছোট হয় তাহলে ল্যামডার মান বড় হবে। সো এখানে দেখো, আমি যদি ল্যামডার মান ম্যাক্সিমাম চাই, আমার ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমামের মান বের করতে হবে। সো আমি যদি ল্যামডা যদি ম্যাক্সিমাম চাই, তাহলে আমাদের ডেল্টা ই বা শক্তির যে ডিফারেন্স আছে, সেই শক্তির ডিফারেন্সটা মিনিমাম হতে হবে। সো তোমরা সবাই জানো
নিচের শক্তি স্তরের শক্তি সবচেয়ে কম। সো নিচের যে শক্তি, প্রথম শক্তি স্তরের শক্তি, এই যে 2 নাম্বার যে শক্তি স্তর, এই শক্তি স্তর চাইতে কম। অর্থাৎ 2 নাম্বার এবং এই 1 নাম্বার দুইটা শক্তি স্তরের মধ্যে 2 নাম্বার শক্তি স্তর হচ্ছে বেশি শক্তিশালী এবং 1 নাম্বার শক্তি স্তর হচ্ছে তার চাইতে কম শক্তিশালী। আমি যদি 3 নাম্বার শক্তি স্তর এবং 2 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে 3 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি, 2 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। আমি যদি 4 নাম্বার শক্তি স্তর আর 1 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে 4 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি, 1 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। আমি যদি 5 নাম্বার শক্তি স্তর এবং 1 নাম্বার শক্তি স্তরের কথা বলি, তাহলে 5 নাম্বার শক্তি স্তরের শক্তি বেশি এবং 1 নাম্বার শক্তি স্তরের শক্তি কম। এবার যদি আমি ল্যামডা ম্যাক্সিমাম চাই, তাহলে এই ডেল্টা এর মানটা মিনিমাম হতে হবে। অর্থাৎ আমাদের শক্তির যে গ্যাপ থাকবে, এই শক্তির এই ডিফারেন্সটা বা শক্তির এই পার্থক্যটা আমাদের সর্বনিম্ন হতে হবে। সো ডেল্টা ই হতে হবে আমাদের মিনিমাম। অর্থাৎ আমাদের যে শক্তির যে ডিফারেন্সটা থাকবে, এই শক্তির যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা হতে হবে আমাদের মিনিমাম বা সবচেয়ে কম ডিফারেন্সের শক্তি থাকতে হবে। সো এন এল হচ্ছে আমাদের 3 নাম্বার শক্তি স্তর। এই 3 নাম্বার শক্তি স্তরে পরের শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর। সো ইলেকট্রনটাকে যদি আমি 4 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আসি, তাহলেই কিন্তু আমাদের ডেল্টা ইটা মিনিমাম সম্ভব। সো তুমি যদি ইলেকট্রনটাকে 5 নাম্বার শক্তি স্তর হতে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আনো, তাহলে যে ডেল্টা ই পাবে সেটা কিন্তু এই 4 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আনলে যে শক্তিটা পাবে তার চেয়ে বেশি। এটা কি বুঝতে পারো? এটা কি বুঝতে পারো কিনা? বুঝতে পারছো নাকি আবারও বুঝাইতে হবে? 3 থেকে 4 মানে যত বেশি উপর থেকে আসবে তত মানে শক্তি বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, যত বেশি উপরের শক্তি স্তর থেকে তুমি তৃতীয় শক্তি স্তরে ফেরত নিয়ে আসবা, তত বেশি শক্তির ডিফারেন্স তৈরি হবে, তাই না? সো যত বেশি শক্তির ডিফারেন্স তৈরি হবে, ততই তো তোমার ল্যামডার মানটা কমতে থাকবে। কারণ আমি তো চাই ডেল্টা ই এটা মিনিমাম। তো আমি ডেল্টা ই এর ভাইয়া এনএইচ এর মান তো তাহলে অসীম ধরতে হবে। না, এনএচ এর মান অসীম কেন? আমি তো চাই ডেল্টা ই এর মান সর্বনিম্ন থাকুক। আমি চাই ডেল্টা ই এর মানটা সর্বনিম্ন থাকুক। আমি যদি অসীম থেকে আনি, অসীম থেকে তো 3 নাম্বার শক্তি স্তর আনতে গেলে প্রচুর পরিমাণে শক্তি দরকার, তাই না? তো চিন্তা করে দেখো, আমি যদি একটা ইলেকট্রনকে অসীম থেকে 3 নাম্বার শক্তি স্তরে আনি, তাহলে বেশি শক্তির ডিফারেন্স তৈরি হবে, নাকি 4 নাম্বার শক্তি স্তর থেকে যদি আমি 3 নাম্বার শক্তি স্তরে আনি তখন বেশি ডিফারেন্স তৈরি হবে? কোন ক্ষেত্রে বেশি ও শক্তি দরকার আচ্ছা, বলো? বুঝছি বুঝছি, এখন বুঝছি। হ্যাঁ। তো আমি যদি ইলেকট্রনটাকে অসীম থেকে 3 নাম্বার শক্তি স্তরে আনি, তখন তো তোমার এই ডেল্টা এটা ম্যাক্সিমাম হবে, তাই না? বুঝতে পারছো কি? হ্যাঁ বুঝছি। হ্যাঁ। সো এখনো কেউ এই সম্পর্কে কারো প্রশ্ন থাকলে এখনো করতে পারো। সো দেখো, আমি যদি ইলেকট্রনটাকে অসীম থেকে যদি 3 নাম্বার শক্তি স্তরে ফেরত আনি, তাহলে কিন্তু আমাদের যে এনার্জি গ্যাপ ডেল্টা ই সেটা কিন্তু হবে ম্যাক্সিমাম। কারণ তখন অসীম থেকে 3 নাম্বার শক্তি স্তরে আনতে প্রচুর পরিমাণে শক্তি দরকার হবে। আর আমি যদি জাস্ট 3 এর ইমিডিয়েট পরেরটা অর্থাৎ 4 নাম্বার থেকে 3 নাম্বারে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের সবচেয়ে কম পরিমাণে শক্তি দরকার। তো তাহলে কিন্তু আমাদের ডেল্টা ই এর যে ডিফারেন্স হবে সেটা কিন্তু হবে সবচেয়ে কম। সো আমি যেহেতু এখানে ল্যামডা ম্যাক্সিমামের জন্য যেহেতু ডেল্টা ই মিনিমাম চাই, সেই কারণে আমার আমার এখানে এনএইচ এর ভ্যালু হচ্ছে 4। এবং দেখো এর পরেরটা ক্ষেত্রে আমি চাই ল্যামডার মান মিনিমাম চাই। আমি চাই ল্যামডার মানে মিনিমাম হোক, ল্যামডাটা সর্বনিম্ন হোক। তো আমি যদি ল্যামডার মানটা সর্বনিম্ন করতে চাই, তাহলে আমাকে ডেল্টা ই এর মানটা করতে হবে ম্যাক্সিমাম। সো ডেল্টা এর মানটা ম্যাক্সিমাম কিভাবে করা যায়? তো আমরা যেহেতু পার্সিয়ান সিরিজ নিয়ে কথা বলছি, তাই এনএল এর ভ্যালু হচ্ছে আমাদের অলওয়েজ 3। এবং এই ক্ষেত্রে NH এর ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি। সো এই ক্ষেত্রে আমাদের NH এর ভ্যালু হচ্ছে আমাদের ইনফিনিটি। কারণ আমি যদি এই ইনফিনিটি থেকে 3 নাম্বার শক্তি স্তরে ফেরত নিয়ে আসি, তাহলে কেবলমাত্র ডেল্টা ই এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে। সো ডেল্টা এর ম্যাক্সিমাম ভ্যালু মানে ল্যামডার মিনিমাম ভ্যালু, এবং ডেল্টা এর মিনিমাম ভ্যালু মানে ল্যামডার ম্যাক্সিমাম ভ্যালু। সো এই ল্যামডা ম্যাক্সিমাম এবং ল্যামডা মিনিমাম কিভাবে হয়, এই দুইটা জিনিস এর ক্ষেত্রে NH4 এবং NH ইনফিনিটি, এই দুইটা জিনিস এখনো কারো সমস্যা থাকলে তোমরা প্রশ্ন করতে পারো। কার কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, সো যেহেতু কারো কোনো কনফিউশন নাই, সো আমরা দেখো এখানে যে রাশিগুলো মান জানা রাশি, প্রত্যেকটা রাশির মান জানি। তো আমরা এল এর ভ্যালুও জানি, NH এর ভ্যালুও জানি, RH এর ভ্যালুও জানি, Z এর ভ্যালুও জানি। সো প্রত্যেকটা ক্ষেত্রে ল্যামডা ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা এই ডাটাগুলো বসাবো। সো 1/λ ইকুয়ালস টু RH কনস্ট্যান্ট, এটা তো অবশ্যই বসাবো। Z স্কয়ার হচ্ছে আমাদের 1, সো Z স্কয়ার আমরা এখন বসাবো না। সো আমরা এই ক্ষেত্রে
ম্যাক্সিমামের ক্ষেত্রে NL এর ভ্যালু হচ্ছে 3, সো 3 মানে 9 স্কয়ার মাইনাস 1/4 মানে হচ্ছে 16 স্কয়ার, 4 স্কয়ার ইকুয়ালস 16। সো এখান থেকে আমরা ল্যামডা যে ভ্যালু পাবো, এই ল্যামডা ভ্যালুটা হবে অবশ্যই ম্যাক্সিমাম। আর আমাদের সেকেন্ড ম্যাথটার ক্ষেত্রে আমি যদি ল্যামডা মিনিমাম চাই, তাহলে দেখো 1/λ ইকুয়ালস টু RH হচ্ছে অবশ্যই একটা কনস্ট্যান্ট রাশি। সো আমাদের এই ক্ষেত্রেও NL এর ভ্যালু হচ্ছে 3, সো 3 স্কয়ার ইকুয়ালস টু 9 মাইনাস 1/NH হচ্ছে আমাদের ইনফিনিটি, সো সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু 0, সো ইনফিনিটি স্কয়ার হচ্ছে একটা ইনফিনিটি, z এর 0, অর্থাৎ যে এই টার্মটা পেলাম এই টার্মটা হবে আমাদের 0। সো এটা আসলে এইভাবে লেখা যায় 1/λ minimum equals to RH 1/9 minus 0। সো তুমি যদি RH এর ভ্যালুটা বসায় ক্যালকুলেট করো, তাহলে এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে ল্যামডা মিনিমাম, এবং এখানে RH এর ভ্যালুটা বসানোর পর তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে ল্যামডা ম্যাক্সিমাম। তবে অবশ্যই সতর্ক থাকবে, তোমরা এখান থেকে ল্যামডার যে ভ্যালুটা পাবে সেটার ইউনিট হবে সেন্টিমিটার, কারণ দেখো এখানে কিন্তু অন্য কোনো কিছুর কোনো ইউনিট নাই। সো NL হচ্ছে জাস্ট একটা রাশি, সো এই রাশিটা কোনো ইউনিট নাই, জাস্ট এটা ভ্যালু, জাস্ট এটা হচ্ছে ভ্যালু আছে, ভ্যালু হচ্ছে 3, এবং NH টা হচ্ছে একটা রাশি যার শুধু ভ্যালু আছে বাট কোনো ইউনিট নেই, এটা হচ্ছে 4। সো এটার কোনো ইউনিট নেই, এটার কোনো ইউনিট নেই, বাট আমরা RH যে ভ্যালুটা আছে, RH যে ভ্যালুটা সেটা হচ্ছে 109678 সেন্টিমিটার ইনভার্স 1। সো এইটার যে ভ্যালু সেই ভ্যালুটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1, অর্থাৎ এটা ইউনিট হচ্ছে সেন্টিমিটার। সো এখানে একমাত্র যে ইউনিটটা ব্যবহার করা হয় তার সেটা হচ্ছে সেন্টিমিটার, সো সেটা সেন্টিমিটার থাকার কারণে ল্যামডার ভ্যালুটা হবে সেন্টিমিটার পাবো আমরা। আর সিমিলারলি এখানেও আমরা ল্যামডা ভ্যালুটা সেন্টিমিটারে পাবো। সো এটা হচ্ছে আমাদের ল্যামডা ম্যাক্সিমাম, এটা হচ্ছে আমাদের ল্যামডা মিনিমাম। সো আজকে তোমাদের কাজ কি? আজকে তোমাদের কাজ হচ্ছে তোমরা বইতে দেখবে বোরের পরমাণু মডেলের পর হাইড্রোজেন পরমাণু বর্ণালী আলোচনা করা আছে, এবং হাইড্রোজেন পরমাণু বর্ণালীর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সেখানে দেওয়া আছে। তো আজকে তোমাদের কাজ হচ্ছে সেই সেই শুধু হাইড্রোজেন পরমাণু বর্ণালী অংশটুকু শেষ করা। সো আমি মোটামুটি তোমাদের কেমিস্ট্রি ক্লাসটা 18 তারিখ পর্যন্ত নেবো। 18 তারিখ পর ভাইয়ের ক্লাস নেওয়ার কথা, ভাই ক্লাস নেবেন। সো সে পর্যন্ত আমি তোমাদের যতদূর পারি সে পর্যন্ত শেষ করব, এবং তোমাদেরকে জাস্ট যে টপিক গুলো পড়ানো হয় তোমরা শুধু সেই টপিক গুলাই পড়বা। সো আমি তোমাদের যে টপিক গুলো শুধু টাচ করছি শুধু সেই টপিক গুলো পড়বা, তারপর ভাই হচ্ছে তোমাদের এই পরবর্তী টপিক গুলা পড়ায় দিবে, বাকি যে টপিক গুলা বাকি থাকবে ওগুলো তোমাদের ভাই পড়ায় দিবে। সো তোমাদের কাজ হচ্ছে জাস্ট যে টপিক গুলা পড়ানো হয় শুধু সেই টপিক গুলাই পড়া। সো এটা এমন হতে পারে যে বোর পরমাণু মডেল মাঝখানে হয়তো বইতে অনেক কিছু থাকতে পারে, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু বর্ণালী। এখন আমি যেহেতু মাঝখানে অনেক কিছু পড়াই না, এর মানে এই না যে ওইগুলা পড়াবো না, ওইগুলো পড়াবো, বাট এটা যেহেতু বোর পরমাণুর সাথে রিলেটেড, মডেলের সাথে রিলেটেড, সে কারণে এটা আগে পড়ানো হলো। তোমাদের কাজ হচ্ছে তোমরা বোর পরমাণু মডেলের যে মডেল শেষে দেখবা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া আছে সেগুলো সলভ করবা, এবং এরপর হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীর যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো আজকে সলভ করবা। কোনো সমস্যা থাকলে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আলোচনা করবো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।